ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেখ কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে। নমস্কার, আজ এক অন্য স্বরে নিয়ে এলাম কাছে দূরে। ধর্মতলা পার করে নিবেদিতা সেতু পার করে এগিয়ে যাচ্ছি সোজা। আজও যাচ্ছি বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার জেল্লা। এই বাঁকুড়া জেলার জেল্লাতে গত 2 পর্বে আমরা দেখে নিয়েছি নানান জায়গা। দেখেছি গোকুলচাঁদ মন্দির, জয়পুর জঙ্গল, বিষ্ণুপুরের নানান মন্দির, শুশুনিয়া পাহাড়, সুতান ফরেস্ট, ঝিলিমিলি, তালবেরিয়া লেক, মুকুটমণিপুর, আরও কত কি। আজও দেখব দু চোখ ভরে। দুদিকে সুন্দর রাস্তা পার করে সোজা পৌঁছে যাব হুগলি। হুগলির কামারপুকুর চটি পার করে, কামারপুকুর পার করে এগিয়ে যাব সোজা। কারণ আজ আমরা শুরুতেই যাব জয় মা বলে জয়রামবাটি। কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার। গাড়িতে সময় লাগে প্রায় 16 থেকে 20 মিনিট। আপনি চাইলে কামারপুকুর থেকে টোটোতেও যেতে পারেন জয়রামবাটি। যাচ্ছি সেই শক্তিপীঠ, সেই জয়রামবাটি। 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর 8ই পৌষ কৃষ্ণা সপ্তমী তিথিতে এই জয়রামবাটিতে ভূমিষ্ঠ হন আমাদের জন্ম জন্মান্তরের মা দেবী শারদামণি, যার আবির্ভাবে বাঁকুড়া জেলার এই জয়রামবাটি হয়ে ওঠে মানুষের কাছে তীর্থক্ষেত্র। শীতের সকালে চলে এসেছি সেই তীর্থক্ষেত্রে, যাব মাতৃমন্দিরে। তবে সেখানে যাওয়ার আগে প্রথমেই একবার দর্শন করব মায়ের নতুন বাড়ি। নতুন বাড়িটি 1915 থেকে 1916 খ্রিস্টাব্দে স্বামী শারদানন্দজি তৈরি করেছিলেন। এই নতুন বাড়িটি পুণ্যপুকুরের পশ্চিম দিকে এবং শ্রী শ্রী মাতৃমন্দিরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এবার এলাম মূল মন্দিরের কাছে। যখন এলাম তখন মায়ের ভোগের সময়। মায়ের ঘর বন্ধ। ভোগ পর্ব শেষ হওয়ার পর মায়ের ঘর খুলবে খুব অল্প সময়ের জন্য। তখন দর্শন পাবো মায়ের। তাই হাতে যখন সময় পেলাম সেই ফাঁকে দেখে নেব মায়ের পুরনো বাড়ি। এই বাড়িটি জয়রামবাটি গ্রামের মুখোপাধ্যায় বংশের মূল ভিটে। এই বাড়িতে যেমন মায়ের শৈশব কৈশোর কেটেছে, ঠিক তেমনি এই বাড়িতে মা শারদা দেবী ভক্তদের দর্শন দিয়েছেন। আমরা আজ দর্শন করছি সেই পবিত্র ভূমি। দর্শন করছি মায়ের ঘর। দর্শন করছি মায়ের ব্যবহৃত রন্ধনশালা। এবং শ্রী শ্রী মায়ের গর্ভধারিণী মা শ্যামা সুন্দরী দেবীর বাসগৃহ। মা
মায়ের পুরনো বাড়ি দর্শন করে একটু এগোতেই দেখতে পাচ্ছি প্রসাদের জন্য বিশাল লাইন। জয়রামবাটিতে প্রসাদ পাওয়ার সময় সকাল 11:30। এই প্রসাদ পাওয়ার জন্য আপনাদের নির্ধারিত সময়ের মধ্যে মন্দিরের অফিসে এসে যোগাযোগ করতে হবে। মন্দির খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত, আর বিকেলে 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ মাসে এই সময়ের কিছুটা পরিবর্তন হয়। সকালে মন্দির খোলা হয় সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত, আর বিকেলে 3:30 থেকে 8টা পর্যন্ত। তবে বিশেষ দিনে বা উৎসবের সময় এর পরিবর্তন হয়। জয় শারদা মায়ের জয়। হাতে সময় ছিল, তাই চারপাশ ঘুরে দেখতে 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 পেলাম ভক্তদের ডাকে মা সাড়া দিয়েছে। খুলে গেছে মাতৃমন্দির। তাই আর কথা না বলে দর্শন করব মাতৃমন্দির, দর্শন করব মাকে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিতা প্রণমামি মুহুর্মুহু। তিনি ভক্ত জননী, তিনি জ্ঞান দায়িনী, তিনি আমাদের সকলের মা। আজকে আমরা বহু বছর ধরে এখানে আসছি, বিশেষ বিশেষ তিথিতে তো আসি, এবং এটার সাথে একটা আমাদের খুব গভীর অন্তরের যোগ আছে। এখানে আসলে এত শান্তি পাই যে কি বলবো। এসে মনে হয় যেন শুধু মাকেই দেখি, মাকেই দেখি। মায়ের প্রসাদ পাওয়ার জন্য আমরা সেই অধীর আগ্রহে অপেক্ষা করি কতক্ষণে মায়ের একটু প্রসাদ পাবো। এখানে যে কী যে আমাদের শান্তি লুকিয়ে আছে না, বলতে পারবো না। আমরা কলকাতা থেকে আসলাম, ডিডি বাংলার কাছে দূরেকে অনেক ধন্যবাদ। আবার আমরাও দেখছি, আপনারাও সকলে উপভোগ করুন। জয় মা। মন্দির বন্ধ হওয়ার সময় এগিয়ে এলো, তাই আমরাও এগিয়ে এলাম বাইরের দিকে। বাইরে নানান দোকান, সেখানে ঠাকুর, মায়ের ছবি থেকে শুরু করে পাওয়া যায় আরো অনেক কিছু। ভক্তরা কিনছে সেই সব জিনিস, আর আমরাও মনে ভক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি মাতৃমন্দিরের পাশে, মায়ের পুণ্য পুকুরের দিকে। পুণ্যপুকুর দর্শন করে এবার এগিয়ে যাব সিংহবাহিনী মন্দিরের দিকে। সিংহবাহিনী মন্দির যাওয়া যায় নানা দিক দিয়ে। মাতৃমন্দিরের কাছেই একটু ভেতর দিকে এই সিংহবাহিনী মন্দির। আমরা মায়ের মুখ থেকে জেনেছি, মায়ের অসুখের সময় মায়ের ভাই উমেশ বলেছিল, দিদি এখানে সিংহবাহিনী আছেন, হত্যা দেবে? সেই মাকে রাজি করিয়ে নিয়ে গেছিল এক পূর্ণিমার রাতে সিংহবাহিনী মন্দিরে। সেবার সিংহবাহিনীর কৃপাতেই মা সুস্থ হলেন। কেউ জিজ্ঞেস করলে মা বলতেন, সিংহবাহিনী ওষুধ দিয়েছেন। সেই থেকেই সিংহবাহিনী মাহাত্ম্য প্রচার পেল, আর জগৎ ধন্য হল। মা শারদার যেমন প্রবল বিশ্বাস ছিল এই সিংহবাহিনী মন্দিরের প্রতি, তেমনি ভক্তদেরও আজও প্রবল বিশ্বাস মা সিংহবাহিনীর প্রতি। এখানে মা সিংহবাহিনী ছাড়াও আছেন মা চণ্ডী, মা মহামায়া ও মা মনসা। আজও সুস্থ শরীরের আশায় রোগ নির্মূলের জন্য মানুষ এই সিংহবাহিনীর মাটি ওষুধ হিসেবে গ্রহণ করে, আর সিংহবাহিনী গ্রহণ করেন ভক্তের প্রার্থনা, ভক্তের ভক্তি। আবার এগিয়ে যাচ্ছি তীর্থভূমি পার করে, ফিরে আসছি সঙ্গে নিয়ে কাছে দূরে একটা ছোট্ট ব্রেকের পরে। কাছে দূরে
কাছে দূরে ফিরে এলাম ব্রেকের পরে। ডিডি বাংলার পর্দায় আপনারা দেখছেন কাছে দূরে। আমরা আছি বাঁকুড়া জেলায়। গাড়ি এগিয়ে চলেছে পাঁচমুড়ার দিকে। পাঁচমুড়ার কথা আমরা পাই রবি ঠাকুরের ডাকঘরে। সেখানে অমল বলেছিল পাঁচমুড়া পাহাড়ের কথা, শ্যামলী নদীর কথা। তবে সে পাঁচমুড়া বোধহয় এ পাঁচমুড়া নয়। এ পাঁচমুড়া বাঁকুড়া জেলার মাটির স্বর্গ। বাঁকুড়া শহর থেকে পাঁচমুড়া গ্রামের দূরত্ব প্রায় 42 থেকে 45 কিলোমিটার। আর আপনি যদি বিষ্ণুপুর থেকে যান তবে রাস্তা পড়বে 21 থেকে 23 কিলোমিটার মতো। আমরা যাচ্ছি গাড়িতে, আপনারা চাইলে বাসেও আসতে পারেন। চৌবেতা, সাবরাকোন, শালতোরা পেরিয়ে ঠুমলা ছেড়ে আমরা ঢুকে পড়েছি পাঁচমুড়া গ্রামে। গ্রামে ঢুকতেই কেমন যেন মনে হলো বাতাসে ছড়িয়ে আছে মাটির গন্ধ। রাস্তার ধারে সারি সারি মাটির ঘোড়া, হাতি, উঠোনে শুকোতে রাখা মাটির শিল্পকর্ম। আর সেই শিল্পকর্ম দেখার পর আলাপ করতে ইচ্ছে হলো শিল্পীর সঙ্গে। চারিদিকে কি অপূর্ব, বিউটিফুল। কিন্তু জমি করছেন, আচ্ছা আচ্ছা বলাইবাবু, কতদিন থেকে এই মৃৎশিল্পর কাজ করছেন? আমি ছোটোর দিকেই করছি, আমাদের সব পূর্বপুরুষ ধরেই হয়ে আসছে এসব। আচ্ছা, আমরা ছোটোর থেকেই ছোটোর থেকেই। আর এই যে মাটিটা, মানে মেন তো আপনাদের মাটিটা বানানো না? হ্যাঁ, মাটিটা তৈরি করে মেন। আচ্ছা, কিভাবে কি কি জিনিস, প্রধানত কি কি জিনিসের উপরে জোর দেন? আমি হাতি ঘোড়া, মনসার ঝাড়, বিভিন্ন রকমের পুতুল এসব করি। মনসার ঝাড় মানে কোনটা একটু দেখান? এটা মনসা এই যে। ও আচ্ছা, আর কি কি বললেন? হাতি ঘোড়া। ঘোড়াটা তো বিখ্যাত না বাঁকুড়া? হ্যাঁ, ঘোড়াটা বিখ্যাত। আর কিভাবে, মানে মাটিটা যখন প্রস্তুত করেন কি কি করেন একটু বলুন তো। মাটিতে পায়ে করে তৈরি করি, কিছু বালি মিশাই দিয়ে মাটির তৈরি হয়। আচ্ছা, এটা এঁটেল মাটি তো? এঁটেল মাটি। আচ্ছা, আর মাটি কোথা থেকে আনেন? মাটি জমির থেকে আনি, সাইডে জমি আছে, সোসাইটির থেকে জমি কিনে, ও সেখান থেকে আমাদের কিনে নিতে হয় মাটি। আচ্ছা, তারপরে বানানোর পর কি করেন? বানানোর পরে রং দিই, একটা গা দিই প্রথমে, দিয়ে আবার বড় দিই, দুরকম রং দিই, মাটি দিই রং। ও একটু রং দেখান তো। এই দেখুন, এটা প্রথমে দিই, এটা গাঁদা রং। ও মা, হলুদ হলুদ হলুদ। আর ওটা? এটা দ্বিতীয়বার দেওয়া হয়, দিয়ে ভাটিতে শুকালে ভাটিতে পড়ানো হয়। কি দারুণ, সবটাই হাতে করা? সব হাতে করা। আচ্ছা, ওই একটা ঘোড়া দেখান তো। এই যে দেখুন ঘোড়া। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর বলাইবাবু। আর কত ঘর আছে এখানে? আপনাদের কতজন কাজ করেন? অনেক 80 ঘর আছে। 80 ঘর? হ্যাঁ। আচ্ছা, বাহ বাহ বাহ, ঠিক আছে, নমস্কার। নমস্কার। নমস্কার শেষে আসি বলে চলে গেলাম না, বরং দেখা শুরু করলাম পাঁচমুড়ার এই 80 ঘরের শিল্পকর্ম। কত শিল্পী নিপুণ হাতে তৈরি করে চলেছে একের পর এক মাটির কাজ। সেই কাজ দু চোখ ভরে দেখছি, আর টের পাচ্ছি এই মাটির পৃথিবীর মানুষেরা কতটা একাগ্র, কতটা দক্ষ তাদের কাজের প্রতি।
কতদিন ধরে এই কাজ করছেন? মানে আমাদের যতদিন আমরা পেরেছি করতে ততদিন থেকেই করি। এই মানে সব এই মানে মাটির নানা রকম জিনিস, নানা রকম জিনিস। হ্যাঁ। আচ্ছা, তো মানে আপনার ছেলের বউও কি এই কাজ করে? না, আমার ছেলের বউ আগে পারতো নি, এইখানে এসে শিখে গেছে। ও আচ্ছা। আর কি মানে বিদেশে এক্সপোর্ট হয় তো সব জিনিসপত্র? হ্যাঁ হ্যাঁ। তো কিভাবে আসেন ওনারা, মানে ডিরেক্ট আপনাদের কাছে আসে? আচ্ছা আসে, তারপরে যারা আবার কেউ ফোনে ফোনেও যোগাযোগ করে, ফোনে ফোনে পয়সা দিয়ে দেয় আর ফোনে ফোনে মাল দিয়ে দেয়। বাহ, বাহ বাহ বাহ। তার মানে আপনাদের রোজগার পাতি এখন ভালো, তাই তো? ওই রোজগার পাতি ভালো বলতে সংসারটা চলে যায় আর কি। ব্যাস, এটাই তো খুব খুশি। এটা শুনে খুব ভালো লাগলো। এরকম খেয়ে পরে সব খুব ভালো লাগলো। এখন আমরা দাঁড়িয়ে আছি পাঁচমুড়ার এক শিল্পীর উঠোনে আর দেখতে পাচ্ছি কিভাবে মাটি রূপ নেয় মাটির শিল্পে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মাটিকে আগুনে পোড়ানো। বড় উনুন বা চুল্লিতে পুতুলগুলোকে সাজিয়ে রাখা হয়, তারপর ঢেকে দেওয়া হয় খড়, কাঠ, কয়লা দিয়ে। তৈরি হয় একটা অস্থায়ী ভাটি। তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ানো হয়। সেই তাপমাত্রা 600 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই আগুনেই মাটির শরীর শক্ত হয় এবং রং হয় লালচে। আর পোড়ানোর পর শুরু হয় শেষ কাজ। তবে পোড়া মাটির উপর পালিশ বা বার্নিশ দেওয়া হলেও অনেক সময় প্রাকৃতিক লালচে রংটাই রাখে অনেক শিল্পী। তাতে পোড়া মাটির শিল্পের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। কৃষ্ণ, ভাটিতে কি কাজ হয়? ভাটিতে কাজ হয় বলতে যেসব আমরা জিনিস বানাই, হাতি, ঘোড়া, আরও নানা রকম সব জিনিস আছে, ঘর সাজানো, তারপরে ফুলের টব, গাছ লাগানো যে টব, ওই সব জিনিস সব এখানে পোড়ানো হয়। আর হচ্ছে মানে পোড়ানো ছাড়া আমাদের কোনো জিনিস হবেই না, মানে পোড়ানোটা হচ্ছে আমাদের মেন। আর ভাটি পোড়াতে সময় লাগে মোটামুটি 4-5 ঘন্টা সময় লেগে যায়। মাটির জীবন মাটিতে মিশে যায়, আর সেই মাটি দিয়ে কত কিছু পাওয়া যায়। সত্যি আজ এক অদ্ভুত পাওয়া হলো এখানে এসে। আজ ভালোবেসে পাঁচমুড়া গ্রাম ঘোরা না হলে, বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়া কিভাবে তৈরি হয় দেখা না হলে, বাঁকুড়া জেলা ঘোরা আমাদের অসম্পূর্ণই থাকতো। আবারও ঘুরে দেখব বাঁকুড়া জেলা। ফিরে আসবো একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পরে। দেখছেন কাছে দূরে। আজ পায়ের তলায় সর্ষে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। চোখে দেখছি সর্ষে ফুল। না, এ কোনো মনের ভুল না, কারণ আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়া জেলার জেল্লা দেখতে। আর তা দেখার জন্য এবার যাচ্ছি বিকনা গ্রাম, যা এই বাংলায় ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। যদিও আমরা যাচ্ছি অন্য রাস্তা দিয়ে, তাও এখানে বলে রাখি বাঁকুড়া থেকে বিকনা গ্রামের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। টোটো বা মোটর ভ্যানে সময় লাগে প্রায় 15 মিনিট মতন। তবে আমরা এগিয়ে যাচ্ছি গাড়িতে। যেতে যেতে ঢলডাঙ্গা হয়ে ডান দিকের রাস্তা ধরে পেরিয়ে যাচ্ছি দ্বারকেশ্বর নদী। রামানন্দ সেতুর উপর দিয়ে এই নদীর পাশে আছে একতেশ্বর মন্দির। কিন্তু আমরা এই মন্দিরে যাব না, যাব এক শিল্পের মন্দিরে, যাব বিকনা গ্রাম। বিকনা গ্রামে যখন পৌঁছলাম তখন সূর্য ডুবে গেছে। আলো কমে আসছে একটু একটু করে, ফুরিয়ে আসছে দিন। তবু এই বিকনার প্রতি ঘরে ঘরে ফুরোচ্ছে না তাদের কাজের গতি। মাটির শিল্পের মতোই আরও একটি শিল্প লুকিয়ে আছে এই বিকনা গ্রামে। তবে এটি শুধু মাটি নয়, গালা, মোম, মাটি মিলেমিশে পুড়ে গলিত ধাতু দ্বারা তৈরি হয় ডোকরা শিল্প।
ডোকরা গ্রামে প্রায় ৮০ থেকে ৮৫টা ঘর আছে। প্রত্যেক পরিবারই এই ডোকরা শিল্পের সাথে যুক্ত। সারা দিন ধরে চলে শিল্পকর্ম। প্রত্যেকের বাড়ির সামনে সাজিয়ে রাখা হয় সেই শিল্পকর্ম। পর্যটকরা ডোকরা শিল্পগ্রাম ঘুরতে এসে এখান থেকেই কিনে নিয়ে যায় বাঁকুড়া জেলার জেল্লা, বাঁকুড়ার বিখ্যাত ডোকরার নানা মূর্তি, নানা গয়না, নানান কিছু। বাঁকুড়া জেলার জেল্লা আজ এখানেই শেষ হচ্ছে। পরের পর্বে ফিরে আসব অন্য আরেক জেলাকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন, সঙ্গে চলুন। আর দেখতে থাকুন এই 3 পর্বের বাঁকুড়া ভ্রমণের বেশ কিছু বিশেষ মুহূর্ত। ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেখ কাছে দূরে, 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 কাছে দূরে।